আমি অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক শক্তি এবং এর দুর্বলতা নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, যে দেশটি ভৌগোলিকভাবে বাংলাদেশের প্রায় 3 দিকই ভারতের যে সীমানা, সেই সীমানা দ্বারা বেষ্টিত, ভারতের স্থল সীমানা দ্বারা বেষ্টিত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে যে সীমানাটুকু রয়েছে সেই সীমানাটুকু প্রায় 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার সীমানা বাংলাদেশ মায়ানমারের সাথে ভাগ করে, মায়ানমারের সাথে তার এই সীমান্ত রয়েছে। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের যে স্থল সীমানা সেটি প্রায় 4000 কিলোমিটারেরও বেশি। আমরা জানি ভূ রাজনীতিতে আমরা পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভূ রাজনীতি হচ্ছে একটি দেশ, একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের উপরে তার প্রভাব বিস্তার করার মাধ্যমে সে যখন সেই রাষ্ট্র থেকে তার স্বার্থ আদায় করে নেয় এবং এই ক্ষেত্রে তার ভৌগোলিক অবস্থানের সুবিধাকে সে কাজে লাগায়। এটা আমি গত আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আর ভূ রাজনীতি শুধুমাত্র বিষয়টা এরকম নয় যে বাংলাদেশের ভূ রাজনীতি বিচ্ছিন্নভাবে বাংলাদেশেরই সেটা ভাবা যাবে না। একটা রাষ্ট্রের ভূ রাজনীতি অন্য রাষ্ট্রের ভূ রাজনীতি দ্বারাও প্রভাবিত হয়। সুতরাং ভূ রাজনীতির ধারণাটি হচ্ছে একটা টু ওয়ে ট্রাফিক, এটা দুদিক থেকেই। ভূ রাজনীতি কখনো একটি দেশের একক বিষয় নয়, এটি সবারই, সব দেশের, সব রাষ্ট্রেরই কিন্তু একটা নিজস্ব ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি রয়েছে। এখানে সব দেশই চায় অন্য দেশের উপরে তার প্রাধান্য বিস্তার করতে, প্রভাব বিস্তার করতে। সুতরাং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এখন বাংলাদেশের ভূ রাজনীতির দুর্বলতা এবং তার শক্তি আলোচনা করতে গেলে আমরা প্রথমে যদি আলোচনাটা এই জায়গা থেকে শুরু করি যে বাংলাদেশের ভূ রাজনীতির দুর্বলতাগুলো কোন জায়গায়। আসলে ভূ রাজনীতির আলোচনায় প্রথমেই চলে আসে যে ভৌগোলিক অবস্থান, যেটা আমরা কিছু ইতিপূর্বে আলোচনা করলাম যে বাংলাদেশ তার 3 দিকেই রয়েছে ভারতের সাথে বাংলাদেশ সীমানা ভাগ করে নিয়েছে, আর এদিকে রয়েছে মায়ানমার। তো বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কাঠামোগত দিক থেকে অনেকটাই ভারতের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়। তার একটা বড় আরো কারণ, এই বাস্তবতার আরো পেছনে যে কারণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং এই দেশের সাথে বাংলাদেশের বড় বড় নদীগুলোই ভারত থেকে এসছে। ভারত থেকে প্রায় 50-এর অধিক নদী, যেটার উৎপত্তি স্থল হচ্ছে ভারত থেকে উৎপত্তি হয়ে এটা বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। আমরা স্বভাবতই যে জিনিসটা লক্ষ্য করি যে ভারত যদি ইচ্ছে করে, সে ইচ্ছা করলে উজানে সকল নদীর মধ্যে বাঁধ দিয়ে সে তার পানি উজ্জ্ব করে নিয়ে যেতে পারে, যেটা ভারত বিভিন্ন সময় করেও আসছে। সুতরাং এই যে নদীর উপরে যে কন্ট্রোল, যে নিয়ন্ত্রণ ভারতের, এটা বাংলাদেশের সাথে তার সম্পর্ক ক্ষেত্রে একটা বড় ধরনের ইরিটেন্ট, একটা বড় ধরনের বাধা, এটা আমাদের মনে রাখা দরকার। আরেকটি হলো যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে দুটি দেশ, ভারত এবং মিয়ানমার, এই দুটি দেশ, প্রতিবেশী দুটি দেশই সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং অন্যান্য বিচারে এই দুটি দেশই বাংলাদেশ তার পার্শ্ববর্তী এই দুটি দেশের চাইতে দুর্বল। যে কারণে আমরা দেখি যে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল হয়ে যায়, তার বিভিন্ন কারণে সে নির্ভরশীলতা চলে আসে। কারণ এমনকি বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর চাইতে ভারত অনেক বহুগুণে বড় অর্থনীতি। এবং আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের একটা দীর্ঘ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বহু জিনিস বাংলাদেশকে ভারত থেকে আনতে হয় এবং ভারত থেকে কেনার ফলে আমাদের পণ্যের যে প্রাইস স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে ভারত থেকে আমদানি করা পণ্য আমদানির বিষয়টি একটি স্টেবিলাইজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে পণ্যের
মূল্য স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে। যদিও বাংলাদেশ এখন উল্লেখযোগ্য হারে বাণিজ্য করে চীনের সাথে, কিন্তু এই দুটি দেশের সাথে এত বড় এই দুটি দেশ, তাদের অর্থনীতির আকার এত বড়, স্বভাবতই আমরা লক্ষ্য করি যে এই দুটি দেশের সাথে বাংলাদেশের একটা অসম বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এবং এই অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে বাংলাদেশের উপর এই দুটি দেশের প্রভাব পড়ে যায়। সেটা এত বড় দেশ, সেই প্রভাব আবার জনসংখ্যার দিক থেকেও ভারত প্রায় 130 কোটি জনগোষ্ঠী, চীন আরো বড় জনগোষ্ঠী, যে কারণে যে এই ভারতও তার যে বিশাল জনগোষ্ঠীর দেখভাল করার জন্য বা খাওয়া পড়ার জন্য তাকে এই দক্ষিণ এশিয়া দেশগুলোর উপরেও নজর না দিয়ে তার পক্ষে করা সম্ভব নয়। আবার ভারতের যে নিরাপত্তা ডক্ট্রিন, সেই নিরাপত্তা ডক্ট্রিনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশ। তারা যেটা মনে করে যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান ভারতের সাথে, আমরা জানি যে নর্থ ইস্ট প্রভিন্সের যে 7টা ইন্ডিয়ার প্রদেশ রয়েছে, সেই প্রদেশগুলোর সাথে ইন্ডিয়ার যে যোগাযোগ বাংলাদেশের সাথে এই ট্রানজিটের আগে, সেই যোগাযোগটা ভারত করে চিকেন নেকের মধ্য দিয়ে, এবং সেটার আয়তন খুব বেশি নয়, কিন্তু 22 কিলোমিটারের মতো হবে সেটার আয়তন, এবং যে শিলিগুড়ি করিডোরের পাশেই রয়েছে বাংলাদেশ এবং চীনের ভূখণ্ড। সুতরাং ভারত সবসময় মনে করে যে যদি কোনো কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটা তার নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হতে পারে। সেক্ষেত্রে তারা মনে করে যে বাংলাদেশ যদি চীনের সাথে গ্যাং হয়ে চীনের ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে, যে কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল, যেটা বিগত সরকারের আমলে তারা সেই ট্রানজিট সুবিধাটা পেয়েছে। সুতরাং আমরা যদি ট্রানজিটের বিষয়টা বিবেচনা করি, তাহলে বাংলাদেশ ভূকৌশলগত দিক থেকে, মানে জিও স্ট্র্যাটেজিক জায়গা থেকে ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ, মানে বিষয়টা এরকম নয় যে ভারত একতরফা ভাবে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করে। ট্রানজিটটা আমাদের বাংলাদেশের পক্ষে ছিল, এবং সেই ট্রানজিটের জন্য ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু এই সুবিধাটাও আমরা জানি যে গত সরকারের আমলে তারা ট্রানজিট সুবিধা দিয়ে দেওয়ার ফলে আর বাংলাদেশের হাতে সেই লেভারেজটি, মানে ভারতের সাথে বার্গেনিং এর এই সুযোগটি তার হাতছাড়া হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা জানি যে কখনো কখনো এই দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, এবং সেটা তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ভারত সবসময় আমাদের বাংলাদেশের যে ক্ষমতাসীন দল যারা থাকে, এই দুটি দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভারত সবসময় আওয়ামী লীগের পক্ষে, বা আওয়ামী লীগকে তারা তাদের কাছের দল হিসেবে মনে করে, তার মাধ্যমে সে বাংলাদেশের উপরে তার প্রভাব বিস্তার করতে চায়। সুতরাং আমাদের মতো দেশে রাজনৈতিক দলগুলো প্রো ইন্ডিয়ান, প্রো আমেরিকান বা প্রো চাইনিজ, এই বিষয়গুলো বা এই যে শব্দবন্ধগুলোর ব্যবহারই কিন্তু এক ধরনের ভূ রাজনৈতিক অর্থ বহন করে। মানে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি প্রো ইন্ডিয়ান বা প্রো চাইনিজ, প্রো আমেরিকান হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমরা ভূ রাজনৈতিক ভাবে একটা দুর্বল অবস্থান থেকেই আছি। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো কোনো না তাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বড় দেশগুলোর সাথে তারা একটা লিয়াজু মেনটেন করে, তারা একটা সম্পর্ক নির্মাণ করে তারা থাকতে চায়। তো এ তো গেল ভারতের সাথে বাংলাদেশের যে দুর্বলতা সবলতার দিক, ভূ কৌশলগত সবলতা, ভূ রাজনৈতিক ভাবে যে দুর্বলতার দিকগুলো আমরা উল্লেখ করলাম। তো কখনো কখনো ভারত বাংলাদেশের মধ্যে এক সম্পর্কটা একটা ইতিবাচক পর্যায়ে ছিল, যে ইতিবাচক পর্যায়ে থাকার কারণে বাংলাদেশের সাথে ভারতের 30 বছর মেয়াদী একটা গঙ্গা চুক্তি সফলভাবে হয়েছিল, এবং আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিটাও কিন্তু মোটামুটি ভাবে সফলভাবেই হয়েছিল দুই দেশের মধ্যে। সুতরাং কিন্তু আবার
কিন্তু দেখা যায়, আমরা লক্ষ্য করলাম যে 2014 সাল থেকে বাংলাদেশের পরপর 3টি নির্বাচনের ক্ষেত্রে ভারত আবার বিতর্কিত নির্বাচনকে ভারত সমর্থন দানের মাধ্যমে তারা তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। তারা বাংলাদেশে তাদের প্রভাব ধরে রাখার ক্ষেত্রে মানে ব্যক্তি নেতার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তারা এদেশের জনগণের সাথে নির্ভরশীল হওয়ার চাইতে ব্যক্তি নেতার উপরে নির্ভরশীল হয়ে পড়ে, যে কারণে ভারতের এই প্রভাবের কারণে বাংলাদেশের গণতন্ত্রায়নে ভারতের যে ইতিবাচক প্রভাব রাখা উচিত ছিল সেটা ভারত রাখতে সক্ষম হয়নি। আমরা মনে করি যে ভারতের এই ভূমিকা, বাংলাদেশের গণতন্ত্রায়নে ভারতের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল বলেই আমরা মনে করি। তারপরেও আমরা বাস্তবতা হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্ককে বাংলাদেশের স্বার্থে যেন সবসময় থাকে সেই চেষ্টাই বাংলাদেশকে অব্যাহতভাবে করে যেতে হবে। এটি গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি সেই 80-র দশকের শুরু থেকে বাংলাদেশে মায়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে এই পর্যায়ক্রমে এখানে একটা রেফিউজি সংকট তৈরি করেছে, যেটি বাংলাদেশের অর্থনীতি, যেটা বাংলাদেশের পরিবেশ সের উপরে মারাত্মক প্রভাব বিস্তার করছে। তো এই সংকটটিকে কোনো সমাধান বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারে নাই। তার কারণ হচ্ছে মিয়ানমারকে ঘিরে বৃহৎ শক্তিগুলোর ভূ রাজনৈতিক স্বার্থের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের জায়গাটাতে বাংলাদেশ ঢুকতেই পারছে না। যে এই সমস্যার ব্যাপারে চীন কোনো ভূমিকা রাখছে না, ভারতকে দিয়েও কোনো ইতিবাচক ভূমিকা রাখানো যাচ্ছে না, যে কারণে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যার কারণে ভূ রাজনৈতিকভাবে মায়ানমারের দিক থেকে একটা দুর্বল অবস্থানে রয়েছে। আবার মায়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনীর আধিপত্য থাকার কারণে বাংলাদেশের যে বিদ্যমান সরকার, সেই সরকারের পক্ষেও মায়ানমারের সাথে মায়ানমার সরকারকে নেগোসিয়েশনে আনতে পারছে না এই সংকট নিরসনে। যে কারণে আমরা দেখি যে মায়ানমার তার নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে এই ইনফ্লাক্স রোহিঙ্গাদের বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, আর বাংলাদেশ তার ভূ কৌশলগত অবস্থানের কারণে এবং ভূ রাজনৈতিক দুর্বলতার কারণে এই সংকটে সে গুরুত্বপূর্ণভাবে এই সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং মানে বিষয়টা অলমোস্ট এরকম পর্যায়ে চলেছে যে রোহিঙ্গারা আর কখনোই মায়ানমারে ফিরে যাবে না। তো এটা হলো, আমি যদি দক্ষিণ এশিয়ার কনটেক্সটে দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতার একটি চিত্র যদি তুলে ধরলাম। এখন আসুন আমরা আলোচনা করে দেখি যে আমাদের ভূ রাজনৈতিক শক্তির জায়গাটা কোন জায়গায়। আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমানার ক্ষেত্রে এখানে একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশের সীমানাতে একটা ইতিবাচক জায়গা আছে, যেটা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বা ভূ কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে বলে আমি মনে করি। সেটা হলো বাংলাদেশের একটা সমুদ্র সীমানা থাকা, বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে সমুদ্র সীমানাটা রয়েছে, এইটা বাংলাদেশের জন্য একটা শক্তি আমি মনে করি। সুতরাং এই শক্তিকে সবাই কাজে লাগাতে চায়। এখানে বুঝতে হবে যে ইন্ডিয়াও চায় বঙ্গোপসাগর, বাংলাদেশ দিয়ে বঙ্গোপসাগরকে ব্যবহার করতে, জাপানও চায়, চীনও চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চায়। তার মানে কি, এটার একটা কৌশলগত গুরুত্ব আছে। তাহলে এটার কৌশলগত গুরুত্বটা কি? এটা কৌশলগত গুরুত্বটা হচ্ছে যে আমেরিকার দিক থেকে যদি আমি এটার কৌশলগত গুরুত্বটাকে দেখি, যে এই অঞ্চলে যেন চীন আধিপত্য বিস্তার করতে না পারে, আমেরিকা সেই লক্ষ্যে
বঙ্গোপসাগরের উপরে তার একটা প্রভাব ধরে রাখতে চায়। আবার চীন তো চাই, কারণ চীন ভারত চাইতেছে, একটা হলো যে ভারত চাইতেছে চীনের আধিপত্য একদিকে ঠেকানো, আমেরিকার সাথে মিলেমিশে ভারত এটা করতে চাইছে। আবার অন্যদিকে চীন চাচ্ছে যে না, চীনের একটা স্বার্থ আছে এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, সেটা কি যে জ্বালানি নিরাপদ সরবরাহ নিশ্চিত করার জন্য তার বঙ্গোপসাগরের উপরে তার আধিপত্য বা প্রভাব ধরে রাখা দরকার। এটা কোনো একক দেশ যেন কন্ট্রোল করতে না পারে, সেই জন্য চীনও বঙ্গোপসাগরে তার জাহাজ মানে তার কার্যকর ভূমিকা রাখতে চায়। আবার জাপানও চায়। আবার ধরুন আমি তো ভারত তো চাই। সুতরাং এই পরিসরে চিন্তা করলে বঙ্গোপসাগরের যে অবস্থান বাংলাদেশের পাশে, এইটা আপনার বাংলাদেশের জন্য একটা ভূরাজনৈতিক শক্তির উৎস বলে আমি মনে করি। বাংলাদেশের আরো কতগুলো পজিটিভ দিক আছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে। সেটা হলো তার পজিটিভ দিকের মধ্যে সবচেয়ে বড় দিক হচ্ছে যে বাংলাদেশ কিছু সফট পাওয়ার আছে, যে পাওয়ারগুলোকে সে ব্যবহার করতে পারে। বাংলাদেশের অনেকগুলো সফট পাওয়ারের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব পর্যায়ে বাংলাদেশের একটা ভাবমূর্তি, সেটা কিন্তু ইতিবাচকভাবে তৈরি হয়েছে। এবং বাংলাদেশ, আমি হোপিং যে বাংলাদেশ তার এই ভাবমূর্তিটাকে সে উত্তরোত্তর বৃদ্ধি করবে। আবার বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরের কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো বাংলাদেশের ইমেজ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটা হলো, একটা হলো মাইক্রো ক্রেডিট, যেটা আমরা সবাই জানি, আরেকটা হলো জেন্ডার এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা সারা বিশ্বে বাংলাদেশের এই মডেলটি সমাদৃত। সুতরাং এগুলো হচ্ছে সফট পাওয়ার বাংলাদেশের। এই পাওয়ারটাকে কিন্তু সে বাইরের দেশের ব্যবহার করতে পারে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটা গুরুত্বপূর্ণ নাম এখন, এটা কিন্তু আগে ছিল না। আন্তর্জাতিক 98 সনের আগ পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রিকেট পৌঁছয়নি। সুতরাং এই ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বের দরবারে তার একটা ভালো ভাবমূর্তি আছে। এখন আসি আমরা হার্ড পাওয়ারের অবস্থা কি। বাংলাদেশ যদি জিওপলিটিক্যালি অন্য রাষ্ট্রের উপরে তার আধিপত্য তৈরি করতে যায়, তাহলে শুধু সফট পাওয়ার হলেই হবে না, তাকে হার্ড পাওয়ারেও পারদর্শী হতে হবে। হার্ড পাওয়ারের তিনটা বিষয় রয়েছে, একটা হলো মিলিটারি পাওয়ার, এয়ারফোর্স, আরেকটা হচ্ছে নেভি। যদিও পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এই তিনটে ক্ষমতার কোনোটাতেই শক্তিশালী না, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ভূরাজনীতি শক্তিশালী করার জন্য বাংলাদেশের সরকারকে এ বিষয়ে খুবই গুরুত্বের সাথে নিতে হবে, খুবই গুরুত্বের সাথে নিতে হবে তাকে। প্রয়োজনে, যেমন বাংলাদেশে হয়তো এত প্লেন রাখবে কোথায়, রাখার জায়গাও নাই, কিন্তু যতটুকু আছে ততটুকু স্পেসকে যদি কাজে লাগানো যায়, লাগায় এখানে একটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ would be considered as a countable force in the region, not only in the region, beyond the region. বাংলাদেশের একটা এয়ারফোর্সকে শক্তিশালী করাটা খুব জরুরি বলে আমি মনে করি। তিনটা ইয়ের মধ্যে বাংলাদেশ সামরিক খাতে এখন যে বাজেট দেয়, তার একটা উল্লেখযোগ্য অংশ বাড়ানো উচিত এয়ারফোর্সের মধ্যে। আমরা ওয়েদার উই লাইক ইট অর নট, বাংলাদেশের ভূ রাজনৈতিক স্বার্থেই বাংলাদেশের যুদ্ধ করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। কারণ তাকে মনে রাখতে হবে যে এই দেশটার দুই পাশেই দুইটা মহাশক্তিধর দেশ রয়েছে, এবং এই দুটি মহাশক্তিধর দেশের সামরিক ক্ষমতার উপরে আপনার এই সামরিক ক্ষমতার সাথে ইসরায়েলের সামরিক ক্ষমতার একটা আত্মসম্পর্ক রয়েছে। সুতরাং এগুলোকে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়, এটা অত্যন্ত গুরুত্বের সাথেই আমি মনে করি নেওয়া উচিত। এবার আসেন টেকনোলজিক্যালি বাংলাদেশ, বিশেষ করে ওয়েপন্স টেকনোলজিতে, যে যদি বাংলাদেশ ক্যানট প্রসপায়ার বা ক্যানট মেক প্রোগ্রেস ইন ওয়েপন্স টেকনোলজি, তাকে দেখতে হবে যে যত নতুন নতুন পোর্টেবল টেকনোলজি আছে
যেগুলোর সাথে ওয়ারফেয়ারের বিষয়টি জড়িত রয়েছে। ওয়ারফেয়ারের বিষয়ে কি দেখা গেল যে ভারতের বিএসএফ বর্ডারে সাউন্ড গ্রেনেড মারে, ওয়ারেস বাংলাদেশের বিএসএফ এর কাছে, বিজিবির কাছে সেই গ্রেনেড নাই। সুতরাং এটা যখন বিস্ফোরণ ঘটানো হলো, এরপরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে আমাদেরও সাউন্ড গ্রেনেড থাকতে হবে, অথচ এটা আমাদের নাই। ভূ রাজনীতির আরেকটা জায়গা হচ্ছে যে কিভাবে সফট পাওয়ারকে আরো বিস্তৃত করা যায় আঞ্চলিক পরিসরে। এক্ষেত্রে অ্যালায়েন্স মেকিংটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যালায়েন্স বিল্ডিং, অ্যালায়েন্স মেকিং, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো বাংলাদেশের যে পরিসর, বাংলাদেশের যে ভূমিকা আমি দেখি, বিশেষ করে ধরেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে, সার্কের ক্ষেত্রে বাংলাদেশের যে ভূমিকা, বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি তৈরি করার পেছনে পায়োনিয়ার ভূমিকা পালন করেছিল। হ্যাঁ, সুতরাং এই সার্ক যেন রিজুভেনেটেড হয়, এটাকে যদি আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এবং সার্ককে যদি শক্তিশালী করা যায়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই এর মধ্য দিয়ে, মানে এই সার্কের মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রভাব বলয়কে আরেকটু বিস্তার করতে পারবে। ইতিমধ্যে বাংলাদেশ বিমস্টেকের সদস্য, এই সমস্ত আঞ্চলিক গ্রুপের সদস্য হওয়ার মাধ্যমে সে তার উপস্থিতিকে, বাংলাদেশ মাস্ট প্রেজেন্ট নট অনলি within the country, must present in the regional context, even বাংলাদেশ আন্তর্জাতিক যে মানে গ্লোবাল সাউথের লিডারশিপ পজিশনে বাংলাদেশ অলরেডি আছে এবং বাংলাদেশ তার এই অবস্থানকে শক্তিশালী করে ধরে রাখতে সক্ষম হতে হবে। বাংলাদেশ আমরা জানি যে সে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সুতরাং জাতিসংঘেও সে কার্যকর ভূমিকা, তার ভূমিকাকে আরো কিভাবে বেগবান করা যায়, বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের যে প্রেজেন্সটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, সেই বিষয়ে বাংলাদেশকে ভাবতে হবে। বাংলাদেশ তার সফট পাওয়ার যে তার একটা সক্ষমতা তৈরি হয়েছে, সেটি আমরা কিভাবে প্রমাণ পাই। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ অংশগ্রহণ ইমেজের ক্ষেত্রে একটা বড় ধরনের ক্যাটালিস্ট, একটা অনুঘটক। বাংলাদেশের সামরিক সক্ষমতার বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সমস্ত জায়গায় মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করাটা খুব জরুরি। কারণ বাংলাদেশকে তার বিদ্যমান সক্ষমতার আলোকেই তার মিলিটারি ক্যাপাবিলিটিকে একটা জায়গা থেকে আপগ্রেড করে উপরে নিয়ে যেতে হবে, যাতে যুদ্ধকালীন সময়ে তার এই রেগুলার ফোর্সের সাথে সেই বাহিনী কাজ করতে পারে, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশগুলো, ইসরায়েলের মতো দেশেও সেটা কার্যকর রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও যদি হতে পারে, তা আমরা কেন হতে পারবো না? কারণ আমরা তো থ্রেটকে কখনো আন্ডার এস্টিমেট করতে পারি না। আমাদের থ্রেট আছে এবং যে কোনো সময় থ্রেটটা যদি কার্যকর হয়, তখন তো আমরা বিপদে পড়ে যাবো। সুতরাং আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র শুড বি ডিক্লেয়ার্ড এজ এ ন্যাশনাল সিকিউরিটি স্টেট। স্টেটের তো আরো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বাংলাদেশেও ন্যাশনাল সিকিউরিটি স্টেট হিসেবে তৈরি হওয়া দরকার। এখন সেই সময় এসছে, কারণ যদি ন্যাশনাল সিকিউরিটি, এটার সাথে আবার বাংলাদেশ তার সার্বভৌমত্বকে কতটুকু উঁচুতে তুলে ধরতে পারবে, এটা নির্ভর করবে বাংলাদেশ কতটা ন্যাশনাল সিকিউরিটি স্টেট হিসেবে নিজের অবস্থাকে তৈরি করতে পারবে। আমরা নিশ্চয়ই জানি যে পাকিস্তান যখন নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করলো, ওইটা তৈরি করার পরে থেকেই কিন্তু পাকিস্তানের যে স্টেচার অ্যাজ এ কান্ট্রি হিসেবে অনেক উপরে উঠে গেল, তাই না? এবং ভারত যখন পাকিস্তান আক্রমণ করার চিন্তা করে, তখন কিন্তু সে 10 বার পাকিস্তানের মিলিটারি পাওয়ার বা নিউক্লিয়ার ওয়েপন্সের কথা তাকে ভাবতে হয়। আমি যেটা মনে করি, ইন জেনারেল আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ should concentrate on building up its military capabilities. এটা খুব ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশের ভৌগোলিক
সীমানার আলোচনা করতে গিয়ে আরেকটা পয়েন্ট আমি আবার একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে বাংলাদেশ ভৌগোলিক নৈকট্যের দিক থেকে আসিয়ান খুব কাছে তার। বাংলাদেশকে বলা হয় দক্ষিণ এশিয়া এবং আসিয়ানের দরজা। হ্যাঁ, সুতরাং এটাও তার একটা ভৌগোলিক স্ট্রেংথ, তার একটা জিও স্ট্র্যাটেজিক পজিশনের স্ট্রেংথ, ভূকৌশলগত অবস্থানের শক্তি। সে ইচ্ছা করলে মানে বার্মার সাথে যদি তার একটা ভালো সম্পর্ক থাকতো, বার্মা হয়ে ইজিলি সে আসিয়ানের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতো। আবার বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটাও একটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। কারণ ভারতকে ব্যালেন্স করতে হলে, ভারতের সাথে সম্পর্কটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় রাখতে হলে বাংলাদেশকে অবশ্যই চীনের সাথে তার সম্পর্ককে একটা সঠিক জায়গায় রাখতে হবে, একটা মানে এমন জায়গায় রাখতে হবে যেন সে ভারতের সাথে নির্ভরশীল হয়ে না পড়ে। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের ভূ রাজনৈতিক দুর্বলতার সবচেয়ে বড় জায়গা হচ্ছে এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কোনো ঐক্য নাই। এটা হলো আমাদের বড় সমস্যা। জাতীয় স্বার্থের প্রশ্নে হ্যাঁ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নাই। আরেকটা জিনিস হলো যে পররাষ্ট্রনীতি ক্ষেত্রে কোন দেশের সাথে আমাদের সম্পর্ক জাতীয় স্বার্থের অনুকূল থাকবে, প্রতিগত, এই বিষয়েও আমাদের কোনো নাই, স্ট্র্যাটেজিও নাই, ঐক্যও নাই। অভ্যন্তরীণ দুর্বলতা বেশি। একটা দেশের রাজনৈতিকভাবে, একটা দেশের অভ্যন্তরীণভাবে যদি দেশটা শক্তিশালী হয়, তাহলে সেই দেশই আসলে ভূ রাজনৈতিকভাবে, ভূ কৌশলগতভাবে শক্তিশালী হবে। বাংলাদেশের ভূ রাজনীতির শক্তি এবং দুর্বলতা আলোচনা প্রসঙ্গে আমাদের ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির কেউ বিবেচনায় আনা দরকার। কারণ ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আমেরিকার এই অঞ্চলে তার যে অবস্থান, সেই অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিশেষ করে আমেরিকা চায় না যে চীনের আধিপত্য, চীনের আধিপত্যকে সে রুখতে চায়। যেখানে চীন যাবে সেখানেই আমেরিকা যাবে। তো সেইটাকে সামনে রেখে মূলত ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতি, তবে এটাই মূল ইস্যু না। ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির মূল ইস্যুটা হচ্ছে মূলত আন্তর্জাতিক সমুদ্র পথকে নিরাপদ রাখা এবং এটার উপরে সকলের অধিকারকে সমুন্নত রাখা। তো এখানে যদি আমরা জানি যে দক্ষিণ চীন সমুদ্রের চীন এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়, যেটা আবার আমেরিকা চীনের এই আধিপত্যকে মেনে নিতে রাজি নয়। সুতরাং আমেরিকা যেন বঙ্গোপসাগর এলাকা, চীন যেন বঙ্গোপসাগর এলাকাতেও তার আধিপত্য তৈরি করতে সফল না হয়, সেটি আমেরিকার অবশ্যই মাথা ব্যথার কারণ। বাট আরেক দিক থেকে এটা ভারতের জন্য মাথা ব্যথারও কারণ। কারণ ভারতও চায় না যে চীন এককভাবে এই অঞ্চলের সমুদ্র পথের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক। তো এই চীনের আধিপত্যকে ঠেকানোর জন্য এই অঞ্চলে, বিশেষ করে এই ভারত মহাসাগরীয় এলাকায়, বঙ্গোপসাগরীয় এলাকায় যাতে চীন তার আধিপত্য বিস্তার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা দেখি যে এক ধরনের ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির শুরু হয়েছে প্রায় 2013 সালের পর থেকে, যেখানে আমেরিকার নেতৃত্বে বা আমেরিকার পক্ষে যে সকল দেশ, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই দেশগুলো মিলে, ভারত, এই দেশগুলো মিলে তারা এই কোয়াড গঠন করেছে। এবং এই কোয়াডে তারা বাংলাদেশের অবস্থানকেও প্রত্যাশা করেছে এবং এখনো করে যাচ্ছে। কারণ এখানেও আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ কেন প্রয়োজন। কারণ আমরা আমাদের ইতিপূর্বের আলোচনায়
আমরা বলেছি যে ভূকৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থান যেহেতু বঙ্গোপসাগরের লিটোরাল কান্ট্রি হিসেবে, সুতরাং এইটা খুব প্রয়োজনীয় আমেরিকার জন্য। কারণ লিটোরাল কান্ট্রিগুলোর উপরে বঙ্গোপসাগরের কে আশেপাশে যে দেশগুলো সেগুলো বা এই এলাকায় যেন আমেরিকা আধিপত্য বিস্তার করতে না পারে, বা ভারতও চায় যে চীন যেন আধিপত্য বিস্তার না করতে পারে, আমেরিকা চায় চীন যেন আধিপত্য বিস্তার করতে না পারে। সুতরাং এই সবার একটা কমন ইন্টারেস্টের জায়গা রয়েছে, এবং এখানে অ্যালায়েন্স হিসেবে আমেরিকা বাংলাদেশকেও তার পাশে চায়। সুতরাং এদিক থেকে বাংলাদেশের ভূ কৌশলগত যে অবস্থান সেটা বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে। এখন বাংলাদেশ যেহেতু বাংলাদেশের জন্য আমেরিকাও প্রয়োজন, চীনের সাথেও তার স্বাভাবিক সম্পর্ক রাখা প্রয়োজন, তার অর্থনৈতিক স্বার্থে ভারতের সাথেও তার সম্পর্ক রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ এই দেশগুলোর সাথে একটা ব্যালেন্সিং বা একটা ভারসাম্যমূলক সম্পর্ক তার পররাষ্ট্র নীতির মাধ্যমে সে নির্ধারণ করেছে, এবং আমরা জানি যে এই লক্ষ্যে ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ ইতিমধ্যেই হাজির করেছে, যেটার মাধ্যমে বাংলাদেশে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে বাংলাদেশ তার অবস্থানকে মোটামুটিভাবে ক্লিয়ার করেছে, যে বাংলাদেশ এর একটা নিরপেক্ষ অবস্থানকে তারা তুলে ধরেছে। সুতরাং বাংলাদেশ এই দক্ষিণ এশিয়াতে বড় দেশগুলোর কাছে ভূ রাজনৈতিক দিক থেকে বা ভূ কৌশলগত দিক থেকে এবং ভূ রাজনৈতিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ শক্তি, এই বিবেচনাটা তারা করে। সুতরাং এটা একটা বাংলাদেশের ভূ রাজনীতির ইতিবাচক দিক, যেটা সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি আর কি। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ বিশ্বের বহু নতুন নতুন অর্থনৈতিক সহযোগিতা ফোরামগুলোতে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ তার অবস্থানকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে প্রচেষ্টাটা আমরা কিন্তু বাংলাদেশের ব্রিক্সে অংশগ্রহণ করার যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে আমরা কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করেছি। সুতরাং বাংলাদেশের লক্ষ্য বা বাংলাদেশের ভূ রাজনীতির লক্ষ্যটা কি হবে সেটা যদি আমরা চূড়ান্তভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখি যে বাংলাদেশের লক্ষ্য হবে যে কোনো নির্দিষ্ট স্পেসে তার প্রভাবকে ধরে না রাখে। এটা হয়তো বাংলাদেশ খুব বাস্তববাদী সিদ্ধান্তই নিয়েছে, যে বাংলাদেশ তার অবস্থানকে কোনো একটা নির্দিষ্ট সীমানায় ধরে না রাখে, সে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সে তার প্রভাবকে ছড়িয়ে যেতে চায়। এটা বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন, কারণ বাংলাদেশ চায় তার পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি হোক, এই বাজার সৃষ্টি করার মাধ্যমে সে তার এই বাজার সৃষ্টির বিষয়টিকে সে তার পররাষ্ট্রনীতির লক্ষ্যের সাথে সমন্বিত করেই দেখে। যেটা আমরা দেখেছি যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মধ্য এশিয়ার বিভিন্ন দু একটি দেশের সাথে তার সম্পর্ক তৈরি করতে চায়, এর মধ্যে কাজাকিস্তান। এদিকে আমরা ইউরোপ বা এশিয়ার দেশ হিসেবে যে তুরস্ক তো বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক হৃদ্যতাপূর্ণ রয়েছে, যদিও বিগত সরকারের আমলে এই সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু এখন সেটি থেকে উত্তরণ ঘটেছে এবং আমরা লক্ষ্য করছি যে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্কের একটা ক্রমবর্ধমান অগ্রগতি লক্ষ্য করছি। তুরস্কের সাথে বাংলাদেশ ট্রেড কোঅপারেশন রয়েছে বাংলাদেশে, অ্যাট দি সেম টাইম বাংলাদেশে তার তুরস্কের বাংলাদেশের সফট পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখছে, তার্কিশ ভাষা শেখাচ্ছে এবং বাংলাদেশি স্টুডেন্টদেরকে তুরস্ক গিয়ে পড়াশোনারও সুযোগ করে দিচ্ছে। এটি যেরকম আমরা তুরস্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি যে তুরস্কের সাথে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সে নতুন নতুন অপশন খুঁজবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই অপশন খুঁজতে গিয়ে তুরস্কের সাথে বাংলাদেশ জয়েন্ট
যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের বিষয়ে একটা উদ্যোগের অংশগ্রহণ করেছে বা করতে যাচ্ছে, এই বিষয়টি আমি নিশ্চিত যে সেটা করতে, এবং এটা যদি হয় তাহলে এটা বাংলাদেশের সামরিক সক্ষমতা উন্নয়নে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। ধন্যবাদ।